ওকে, আমার মনে হয় খুব বেশি লোকজন আসবে না। জি ভাই, শুরু করে দে। এনিওয়ে, দ্যাটস নট আ বিগ ডিল। কারণ একটা কোর্স পুরা ধৈর্য ধরে রাখা খুবই টাফ। বাট যারা ধৈর্য ধরে রাখে তারাই সাকসেসফুল হয়, এইটাই দেখা গেছে আর কি। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে, আহ, আজকের সেশন শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে যে আজকে মোস্ট প্রবাবলি আমরা হইতেছে আমাদের এই একটা টাস্ক অ্যাসাইন করব। বেসিকলি এই টাস্কটা অ্যাসাইন করার পিছনের কারণ হচ্ছে যে উম, ওইখান থেকে আসলে আমরা সিলেক্ট করতে চাই যে পটেনশিয়াল যারা জিনিসটা শিখছে এবং পুরা যে আহ, আমাদের যে হইতেছে এই পুরা যে সেশনটা, এই সেশনটার যে হইতেছে একটা মোটিভ, সেটা হচ্ছে যে অন্যতম একটা মোটিভ ছিল যে এইখান থেকে কিছু ফ্রেশ মাইন্ড কে বের করে আনা এবং তাদেরকে হইতেছে অ্যাক্টিভলি কোলাবোরেশন করার সুযোগ দেয়। সো কি হয় যে আমরা যখন হইতেছে একটা এরকম থিওরিটিক্যাল জিনিসপাতি শিখি, মানে এই যে জিনিসপাতি শিখলাম যে এইটাই কম করে করে ওইটাও কম করে করে, হ্যাঁ ভালো যে আমি জানলাম। বাট দ্য থিং ইজ যে যখন আমরা জিনিসটা হাতে কলমে করতে যাই তখন জিনিসটা আর এত ইজি থাকে না। তো তখন আসলে নানান ধরনের সমস্যা তৈরি হয়। সো হাতে কলমে যদি যখন আমরা শিখবো তখন আমাদের শেখাটা আসলে পরিপূর্ণ হয়ে যায়। দ্যাটস ওয়াই উই প্রত্যেক বছরই আমরা যখন এই জিনিসটা অর্গানাইজ করি এবং প্রত্যেক বছরই আমরা কিছু স্টুডেন্টকে পিক করি এখান থেকে, যে যারা আমাদের সাথে ডিরেক্টলি কাজ করার সুযোগ পায়। সো এবারও ব্যতিক্রম হবে না। এবারও হইতেছে আমরা কি বলে যে একটা টাস্ক অ্যাসাইন করবো। এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাসাইন করা হবে এবং ওইখানে হইতেছে আমি ডেডলাইন দিব হইতেছে, এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইউনো লেট চেক দ্য ক্যালেন্ডার। ইয়া, ইট উইল বি নেক্সট ওয়েনসডে, জানুয়ারি 7। সো 7 দিনের একটা ডেডলাইন থাকবে এবং 7 দিনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে কাজ করার, তো তাদেরকে অবশ্যই প্রপার কি বলে ইনস্ট্রাকশন মেইনটেইন করে টাস্কটা জমা দিতে হবে। দেন আমরা এভালুয়েশন করে ফিক্স করব যে হচ্ছে কারা কারা আমাদের সাথে কাজ সামনে কাজ করবে আর কি, এরকম ব্যাপারগুলো। সো এই তো, এটা ছিল অ্যানাউন্সমেন্ট। আর ডেডলাইন নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ফারহান জি ভাই, সাজিদ। কাজটার ইন্টেন্সিটি কতটুকু সেটা জানলে জানতে পারতাম যে ডেডলাইন ঠিক আছে কিনা। অবভিয়াসলি আমি তোমাকে 7 দিনের রিসার্চ পেপার লিখতে দিব না, রাইট? অবশ্যই যে ডেডলাইন হবে সেইটা, মানে জিনিসটা, টাস্কটা এমন হবে যে তুমি 2 ঘন্টা বসলেই করে ফেলতে পারবে। বাট আমি জানি এই 2 ঘন্টা অ্যারেঞ্জ করার জন্য 7 দিনেও অনেকে পারবেন। তার মানে এতটাই এনার্জি জেনারেট করার ক্ষমতা আমাদের কমে কমে গেছে যে হচ্ছে আমরা চাইলেও আসলে 2 ঘন্টা অ্যারেঞ্জ করার মতো। আসলে কি কম শোনা যাচ্ছে আমার কথা? না ভাই, ঠিক আছে তো। আচ্ছা। সো আসলেও ওই 2 ঘন্টা টাইম ম্যানেজ করার মতো টাইম আসলে 7 দিনে করতে পারবা কিনা, এইটা আসলে টাফ আর কি। এর জন্যই অ্যাকচুয়ালি টাস্কটা কমপ্লিট করতে 2 ঘন্টার বেশি লাগার কথা না তুমি যদি একবার বস। সো দ্যাটস ওয়াই 7 দিন দেয়, নাথিং এলস। কারণ এই 7 দিনে অনেকের অনেক কিছু থাকবে। কেউ বলবে আমার সিটি আছে, কেউ বলবে আমার এই আছে ওই আছে। সো দেখা যাচ্ছে যে যাতে অ্যাটলিস্ট 2 ঘন্টা ম্যানেজ করতে পারে
ওইভাবেই টাস্কগুলো অ্যাসাইন করা হয়। দ্যাটস ইট। বাট দ্য থিং ইজ দ্যাট যে ট্যান থেটা কেমন না? 10 মানে খুব পছন্দের। সো অ্যানাদার থিং ইজ ইউ শুড মানে হচ্ছে প্রপার নেম ইউজ করা উচিত তোমাদের যে কোনো একটা ফর্মাল প্লেসে, বিকজ ইটস আ ফর্মাল প্লেস। এখানে তুমি সবাইকে চেনো না, রাইট? এইটা আসলে প্র্যাকটিস, মানে আমি বলতেছি কেন যে তোমাদের এই এই জিনিসটা প্র্যাকটিস করলে লং রানে তোমাদের জন্যই ভালো। কারণ তুমি এই বিশেষ করে এই জিনিসটা যে জুম, জুমে আমরা একটা নাম ফিক্স করে দিয়ে রাখি, দিয়ে তারপরে ভুলে যাই। কারণ জুম মিটিং আমাদের সবসময় হয় না। এরপরে দেখলাম যে এমন একটা দিন, এমন মানে হয়তো একটা ফর্মাল মিটিংয়ে আমি, ফর এক্সাম্পল, তোমার কোনো প্রফেসরের সাথে মিটিং করছে, হতে পারে তুমি হইতেছে বাইরে আসতেছো, অনেক দিন পরে তুমি একটা প্রফেসরের কল পাইছো যে হয়তো সে তোমাকে অমুক তারিখে মানে জয়েন করতে বলছে। তো তোমার মাথায় কিন্তু অত কিছু থাকবে না যে তোমার জুমে কি নাম দেয়া আছে, তোমার জুমে কি প্রোফাইল পিকচার দেয়া আছে। তুমি তখন অন্য জিনিস নিয়ে চিন্তা করবে এবং তুমি জয়েন করবা। জয়েন করার পরে তোমার প্রফেসর দেখবে যে তোমার নাম ট্যান থিটা। তো ট্যান থেটা যখন দেখবে তখন কিন্তু সে ফার্স্টেই তোমার, মানে ইভেন এমনও হইতে পারে যে এই ধরনের নাম দেখে তোমার সাথে সে আর মিটিংই করলো। সো বি কেয়ারফুল যে আসলে সবার উচিত প্রপার নেম মেনটেন করা, এবং ইভেন হইতেছে যে অফিসিয়াল নেম ইউজ করা, অথবা লাস্ট নেম ইউজ, মানে সার নেম যেটা ওইটা ইউজ করা, এই টাইপের জিনিসপাতি করা আর কি। ইউসি ইউসি আমার পুরা অফিসিয়াল নেম দেয়া আছে ফিক্স করা, কারণ হইতেছে এই সমস্ত জায়গায় কোনো ধরনের হইতেছে মানে ইয়া নেওয়ার সুযোগ নেই। সো আই হোপ ইউ উইল ফলো দিস অ্যাডভাইস। এনিওয়ে, লেটস স্টার্ট। Did you change your name, tan theta? ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। হুম। আজকের পুরো সেশনটা মূলত হইতেছে রিসার্চ পেপার রাইটিং এন্ড পাবলিকেশন ইন জার্নাল। এই যে পুরা জার্নিটা এটা সম্পর্কে। সো রিসার্চ পেপার রাইটিং নিয়ে আমি হইতেছে কথা অলরেডি বলে ফেলছি যখন রিসার্চ পেপার রিডিং টেক মানে জিনিসটা পড়ছিলাম। কারণ জিনিসটা আসলে একই রকম। তুমি রিসার্চ পেপার যে টেকনিকে পড়ো, ওই ওই টেকনিকেই আসলে রিসার্চ পেপার মানুষ লেখে। কারণ কি? কারণ হইতেছে যে তুমি মানে রিসার্চ পেপার যে লিখতেছে, সে ওই ওই সমস্ত জিনিসগুলোর দিকেই ফোকাস করে লিখে, যাতে হইতেছে এইটা যে পড়বে তার জন্য সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমরা পড়ার জন্য সেম টেকনিক ফলো করি। সো যাতে ইনফরমেশন গুলো পাওয়া খুব ইজি হয়। এবং ওই সময়ই আমি মোটামুটি সব কভার করছি, তারপরেও আমি আজকে রিক্যাপ করব কিছুটা যে আসলে একটা রিসার্চ পেপারের প্রত্যেকটা পার্ট কিভাবে লিখতে হয়। সো একটা রিসার্চ পেপারে আমরা দেখছি যে পার্ট থাকে মূলত ছয়টা। সো টাইটেল, টাইটেল, অথর, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ডস, এইটা একটা পার্ট। ইন্ট্রোডাকশন একটা পার্ট, মেথডস একটা পার্ট, রেজাল্টস একটা পার্ট, ডিসকাশন কনক্লুশন একটা পার্ট, আর রেফারেন্সেস একটা পার্ট। সো
প্রত্যেকটা পার্টের আলোচনা আমরা সেই সময়ই করছি, কি থাকে কেমনে থাকে এই সমস্ত ব্যাপার স্যাপার। তারপরেও আরেকবার রিক্যাপ করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল টাইটেল। তুমি যখন একটা রিসার্চ পেপার লিখতে যাবা, অলরেডি তুমি তোমার হইতেছে এখন তুমি কোন স্টেজে আছো, যে তুমি অলরেডি একটা হাইপোথিসিস দাঁড় করাইছিলা, সেই হাইপোথিসিস থেকে হইতেছে তুমি এক্সপেরিমেন্টেশন করছো, এক্সপেরিমেন্টেশন করে তুমি কিছু ডেটা জেনারেট করছো, ভ্যালিডেশন করছো, ভ্যালিডেশন করার পরে তোমার এখন হইতেছে এভরিথিং ইজ ডান, যে তুমি তোমার হাইপোথিসিসটাকে সাকসেসফুলি ডিফেন্ড করছো, যে হচ্ছে হ্যাঁ আমার এই হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি কাজ করে। হইতে পারে যে মাঝখানে তোমার কয়েক রাউন্ড লাগছে, যে তোমার হাইপোথিসিস চেঞ্জ করা লাগছে বারবার, করার পরে তুমি একটা এখন ফিক্সড হাইপোথিসিসে আসছো, এবং তোমার যে ডেটা জেনারেট হয়েছে সেই ডেটাটা অবশ্যই হাইপোথিসিসটাকে সমর্থন করে। তার মানে তুমি ডান, এখন তুমি তোমার এই কাজটাকে মানে স্ট্রাকচার্ড ওয়েতে লিখে কোনো একটা জার্নালে অথবা কনফারেন্সে পাবলিশ করতে পারো, আহ, যাতে হতেছে বৃহত্তর রিসার্চ কমিউনিটি তোমার রিসার্চ সম্পর্কে জানতে পারে। এবং এইটাই মূলত হচ্ছে রিসার্চের মেইন উদ্দেশ্য, যে নলেজ জেনারেট করা। তো টাইটেল পেজ, টাইটেলে এর যে সেকশন, এই সেকশনে অবশ্যই একটা টাইটেল থাকবে, বোঝাই যাচ্ছে। বাট দ্য থিং ইজ দ্যাট যে রিসার্চ পেপারের টাইটেলটা অবশ্যই মানে একটু ভেবে চিন্তে লিখতে হয়। ইটস নট লাইক যে আমি একটা বিশাল বড় টাইটেল 3-4 লাইনের একটা টাইটেল লিখে দিলাম। ইটস নট লাইক দ্যাট। টাইটেলটা অবশ্যই লিখতে হবে একটা সিম্পল ওয়েতে, নট টু বিগ, নট টু স্মল, এরকম একটা মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে। ইভেন কোনো কোনো জার্নালের ক্ষেত্রে ফিক্স করে দেয়া থাকে যে হচ্ছে তার কত ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা দেয়া উচিত। সো সেটাও মাথায় রাখা লাগতে পারে। বাট ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা একটা সামঞ্জস্যপূর্ণ নাম্বার অফ ক্যারেক্টারের মধ্যে আমাদের এই টাইটেলটাকে লেখা উচিত। এবং টাইটেলটা যাতে অবশ্যই আই ক্যাচি হয়, যাতে রিডার শুরুতেই তোমার জিনিসটা পড়ে বুঝতে পারে যে আসলে তুমি পুরা পেপারে, মানে বুঝতে পারে বলতে কি, যে ধারণা করতে পারে যে তুমি পুরা পেপার সম্পর্কে কি লিখছো পুরা পেপারে। কারণ হইতেছে সে তখন মানে ফার্স্ট অফ অল তোমার পেপার যখন একটা তুমি কি করো, তুমি যখন একটা পেপার পড়ো, তো ফার্স্টে কি দেখো, যে টাইটেল দেখো, টাইটেলটা তে কি বলা হয়েছে। সো বেসড অন দ্যাট তুমি ফিক্স করো যে তুমি এইটা অ্যাবস্ট্রাক্ট করবা কিনা, রাইট? সো যদি তোমার ওই টাইটেলটা পুরা পেপারের হইতেছে যে রিফ্লেকশন, এটা যদি ধারণ করতে না পারে, তাইলে তো তুমি অবভিয়াসলি সেটা আর খুলে ভিতরে যে অ্যাবস্ট্রাক্ট পড়ার পর্যন্ত তো আসলে টাইম কারো থাকে না। সো ওইটাই যে তুমি অবশ্যই তোমার টাইটেলটাকে সুন্দর করে এমন ভাবে লিখতে হবে যাতে তোমার পুরা আর্টিকেলটার রিফ্লেকশন পাওয়া যায় তোমার টাইটেল, যে তুমি অ্যাকচুয়ালি কি এই পুরা আর্টিকেলটাতে লিখছো। দ্যাটস ইট। দেন কামস দ্য অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়? অ্যাবস্ট্রাক্ট আমরা লেখার ক্ষেত্রে চেষ্টা করি যে সবার শেষে লিখতে। কারণ হইতেছে অ্যাবস্ট্রাক্ট তো হচ্ছে সামারি। সো আমার হোল যদি আর্টিকেলটা রেডি না থাকে ফ্রম ইন্ট্রোডাকশন টু ডিসকাস কনক্লুশন, তাইলে আসলে আমার পক্ষে হইতেছে অ্যাবস্ট্রাক্ট লেখা পসিবল না। কারণ হইতেছে আমি রেজাল্ট এন্ড ডিসকাশনে, কারণ আমার অ্যাবস্ট্রাক্টের মধ্যে কয়টা পার্ট থাকে, আমার অ্যাবস্ট্রাক্টের মধ্যেও কিন্তু এই সেম পার্ট গুলাই থাকে। যে প্রথমে যে টপিক সেন্টেন্স যেটা, এটা আমি বেসিকলি ইন্ট্রোডাকশনের একটা রিফ্লেকশন, যে ইন্ট্রোডাকশনে কি টাইপের জিনিসপাতিকে ফোকাস কইরা এই কাজটা করা হয়েছে। সো সেটার রিফ্লেকশন হচ্ছে আমার টপিক সেন্টেন্সটাতে থাকে, যে ফার্স্টের যে 1 বা 2 লাইনের যে সেন্টেন্স, ওইটাতে। যে আমি যদি একটা জিনিসটাকে এখানে না দেখাই, ডিরেক্ট রিসার্চ পেপার থেকে দেখাই, তাইলে মনে হয় অনেক বেশি বেটার হবে। বাট আই হোপ যে সবার স্ট্রাকচার ক্লিয়ার, রাইট? যে একটা রিসার্চ পেপারে কি কি পোর্শন থাকে, ওইটা ওখানেও আছে।
ইট উড বি মাচ বেটার যদি আমরা ডিরেক্ট রিসার্চ পেপার থেকে দেখি। ওকে, হোল স্ক্রিন শেয়ার। ওকে, জিনিসটা কি দেখা যাচ্ছে? ভাই দেখা যাইতেছে। এখন মনে হয় আরো বেটার দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাই সো এখন। সি, দিস ইজ দ্য টাইটেল অফ আ রিসার্চ পেপার। এটা নট টু বিগ, নট টু স্মল, একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় রাখার চেষ্টা করা হয়েছে। এবং এই পুরা আহ, যে টাইটেল, এই পুরা টাইটেলটা পড়ার পরে আমরা বুঝতেছি যে এখানে আহ, কি করা হয়েছে, এই পুরো পেপারটার মধ্যে কি করা হয়েছে, এটার একটা কমপ্লিট রিফ্লেকশন এখানে আছে। যদি আমি দেখাই পার্ট বাই পার্ট, ইমপ্রুভড ফটো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। সো আমার বোঝা লাগবে না কোনটা কি জিনিস, বাট ফটো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কিছু একটা জিনিস যেটা ইমপ্রুভ হয়েছে, ইমপ্রুভ করার চেষ্টা করা হয়েছে। কিভাবে? অফ কিসের? নিকেল ম্যাঙ্গানিজ কোড অফ জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলস। সো জিঙ্ক অক্সাইড মানে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল হচ্ছে একটা মেটেরিয়াল যেটাকে নিকেল এবং ম্যাঙ্গানিজ দিয়ে ডোপিং করা হয়েছে। সেইটার ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ইমপ্রুভ করা হয়েছে। আবার সেই মেটেরিয়ালটা প্রিপেয়ার্ড ভায়া গ্রিন সিনথেসিস রাউট, মানে কোন একটা গ্রিন সিনথেসিস রাউটের মাধ্যমে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে ইউজিং অরেঞ্জ পিল এক্সট্রাক্ট। সো সেখানে হয়তো বা অরেঞ্জ পিলের এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে। সো এখান থেকে আমরা কি দেখলাম? এটা পুরোটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা, তার মানে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল হচ্ছে কোনো একটা মেটেরিয়াল যেটাকে হইতেছে নিকেল ম্যাঙ্গানিজ দিয়ে কোড অফ করা হয়েছে, এবং সেটা তৈরি করা হয়েছে গ্রিন সিনথেসিস রাউটে, এবং সেখানে ব্যবহার করা হয়েছে অরেঞ্জ পিল এক্সট্রাক্ট। ওকে ওকে, সেটা মানে সেটা তৈরি করার পরে কি করা হয়েছে? ফালায় রাখা হয়নি অবভিয়াসলি, কোন একটা কাজে ইউজ করা হয়েছে। সেই কাজটা কি? ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি টেস্ট করা হয়েছে এবং সেটার ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা গেছে। সো আমার পুরা পেপারের একটা রিফ্লেকশন আমরা আমাদের এই যে টাইটেলে পাইলাম। এখান থেকে আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে হইতেছে এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা এই রাউটে এই জিনিস দিয়ে এর আগে কেউ বানায়নি। দ্যাটস ওয়াই এটা নোবেল। সো এখান থেকে নোবেল ট্রি স্টেটমেন্টটাও আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। দ্যাটস ইট। দেন আমাদের পোর্শন থাকে হইতেছে অথর অথরের নাম, যে কারা কারা আছে। সো এখন এখানে যেহেতু চলেই আসছে জিনিসটা, আমরা ডিসকাস করে ফেলতেই পারি। অথর প্যানেল সিলেকশন যে হইতেছে এইখানে ফার্স্ট অথর, সেকেন্ড অথর, থার্ড অথর, ফোর্থ অথর, ফিফথ, বা যত ওজন অথর থাকে তাদের নাম কিভাবে ফিক্স করতে হয়, এইটা কিন্তু ইটস নট লাইক যে আমার যা মনে চাইলো আমি বসাই দিলাম। ইটস নট লাইক দ্যাট। কারণ অথর অথর প্যানেল সিলেকশনের ক্ষেত্রে যেটা ফার্স্টে করতে হয় সেটা হইতেছে সব অথরকে এক জায়গায় বসতে হয়, এক জায়গায় বসে ডিসকাশন করতে হয়। ডিসকাশন করার পরে ফিক্স করতে হয় যে কে ফার্স্ট অথর হবে। কারণ সবাই একটা পেপারে সেম পরিমাণ কাজ করেন, কেউ বেশি করে কেউ কম করে, এটাই স্বাভাবিক। হয়তোবা কেউ
ফর এক্সাম্পল অনেক পেপার আছে, যেমন মানে এই পেপারে হইতে পারে যে হইতেছে কেউ একজন, ফর এক্সাম্পল দিস পার্সন ও সে হইতেছে হয়তোবা এই পেপারে শুধুমাত্র এডিটিং করছে, মানে শুধু রিভিউ করছে। সে পুরা যে স্কেচিং মানে রিসার্চ করার সময় সে ছিল না। তারপরে হইতেছে দেখা যাচ্ছে যে যখন রিসার্চ পেপার অরিজিনাল পেপার ড্রাফটিং করা হয়েছে তখন সে ছিল না, ডেটা অ্যানালিসিসের সময় সে ছিল না। বাট কখন ছিল? অ্যাট দ্য এন্ডে যখন হইতেছে আমাদের পুরা পেপারটা রেডি হয়েছে, সে একজন এক্সপার্ট, তাকে দিয়ে আমরা পেপারটা রিভিউ করাই নিছি বিফোর সাবমিটিং টু দ্য জার্নাল। সো তোমার কাছে মনে হইতেই পারে যে সে এমন কি করছে, এই পেপারে তো তার কোনো হইতেছে কন্ট্রিবিউশনই নাই। তোমার কাছে মনে হইতে পারে, বাট তার ওই রিভিউ এর কারণেই জার্নালটা একটা ভালো জায়গায়, মানে আর্টিকেলটা একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে। তোমার লাইফে অনেক হ্যাসেল কমে গেছে, কারণ তুমি পেপার যখন তোমার একটা কমপ্লিট ম্যানুস্ক্রিপ্ট রেডি হয়, এটা যখন তুমি কোনো একটা কনফারেন্স বা হইতেছে জার্নালে পাবলিশ করতে চাও, ওর পরের হ্যাপাটাও অনেক বেশি, আরো হ্যাপা আছে এখানে। সো ওই ধরনের যে সমস্ত প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য হয়তো আমি এক্সপার্টের কাছ থেকে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিছি আমার হোল আর্টিকেলটার উপরে। সে একটা ওপিনিয়ন দিছে এবং কিছু রিভিউ করছে, করে হচ্ছে সে কিছু এডিটিং দিছে যে এগুলো এগুলো এডিট করে করতে পারো, তাহলে তোমার পেপারটা আরো কোয়ালিটিফুল হবে এবং হচ্ছে ভালো জায়গায় পাবলিকেশন হবে। সো তাকেও আমরা অথরশিপ দিছি। এছাড়া কেউ যদি কনসেপচুয়ালাইজেশনের সময়ও থাকে, যে সে তার আইডিয়া শেয়ার করছে তারপরে সে আর কোনো কাজ করেনি, সেও কিন্তু অথরশিপ পাওয়ার মতো। মানে ফর এক্সাম্পল তুমি যখন আইডিয়েশন করতেছো তখন তার সাথে ডিসকাশন করছো এবং একটা, ইটস নট লাইক যে একদিনের অল্প একটু ডিসকাশন হয়েছে বা অল্প একটু ইয়া থেকে তুমি আইডিয়া পাইছো দেখে তাকে অথর্শিপ দিতে হবে, ব্যাপারটা এরকম না। যে তুমি ওই তার কাছ থেকে আইডিয়া নিছো, আইডিয়া নেওয়ার পরে তোমার হাইপোথিসিস যে দাঁড় করাইছো, হাইপোথিসিস দাঁড় করানো পর্যন্ত সময় যদি সে থাকে এবং তারপরে সে কোনো কাজ করে নাই, তাইলেও কিন্তু সে অথরশিপ পাবে। এবং অথরশিপ পাবে বলতে তুমি যখন তোমার পুরো পেপারটা রেডি হবে, তাকে তোমাকে জানাইতে হবে যে আচ্ছা আমি তো ওই যে তোমার সাথে ডিসকাশন করছিলাম ওইটার উপরে বেস করে কাজ করার পরে এখন তোমার আর্টিকেল রেডি। সো আমি কি আমি এই পেপারটা হচ্ছে জার্নালে দিতে চাচ্ছি, তোমার মতামত কি? এখন সে হয়তো বলতে পারে যে আমি তো মানে এই ব্যাপারে কাজ কাম করি নাই, সো তুমি তুমি পেপারটা পাবলিশ করতে পারো। তখন সেটা আলাদা হিসাব যে তার কম্পিটিং কোনো ইন্টারেস্ট নাই এই আর্টিকেলের উপর। সো তুমি তখন তাকে বাদ দিতেই পারো, কিন্তু অবশ্যই তাকে জানাইতে হবে। কারণ হইতেছে এই জিনিসগুলো খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। কারণ তুমি পেপার সাবমিট করলা, তারপরে দেখা গেল যে সে কোনোভাবে জানতে পারলো, বা তোমার পেপার পাবলিশ হইলো তারপরে সে জানতে পারলো যে তুমি একটা তার জয়েন্ট আইডিয়া পাবলিশ করে ফেলছো নিজের নামে। এটা কিন্তু এক ধরনের চুরি। সো তখন কিন্তু সে যদি স্টেপ নেয় তোমার এগেনস্টে, তুমি কিন্তু আসলে খুব ঝামেলায় পড়ে যাবে। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেন কেউ যদি রিসার্চ পেপার লেখে, তাকে অথরশিপ দিতে হবে। কেউ যদি ডেটা অ্যানালিসিস করে, তাকে কমপ্লিট ডেটা অ্যানালিসিস করে তাকে অথরশিপ দিতে হয়। এরকম ব্যাপার স্যাপার গুলা অ্যাটলিস্ট অথরশিপ না দিলে অ্যাকনলেজ করতে হয় যে হ্যাঁ আমি তার কাছ থেকে এই ধরনের হেল্প পাইছি, বাট আমার মনে হচ্ছে যে সে অথর পাওয়ার যোগ্য না। সো এটার আরো অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, আমি জাস্ট সংক্ষেপে এই কয়টা বললাম। সো যখন তোমরা রিসার্চ পেপার লিখে শেষ করে ফেলবা, তখন আসলে নিজেদের মধ্যে অনেক কিছু ফিক্স করে দেন। এমনও আছে যে অনেক সময় হয়তো বা কেউ তোমাকে একটা ডেটা অ্যানালিসিস করে দিয়া বললো যে হইতেছে আমি এটার অথরশিপ চাই না, তুমি হইতেছে আমাকে কিছু টাকা দিয়ে দাও। হইতেই পারে যে তুমি তার কাছ থেকে হেল্প নিছো। তো অথবা অনেকে বলতে পারে যে হইতেছে ঠিক আছে তোমাকে আমি এটা ফ্রিতে করে দিলাম, দিতেই পারো। বাট সে ডিজার্ভ করে, সে যেহেতু একটা কমপ্লিট ডেটা অ্যানালিসিস করে দিছে তোমাকে, সে ডিজার্ভ করে যে তোমার অথরে অথরশিপে তার নাম থাকা উচিত। যদিও জিনিসটা টাকা নিয়ে হইতেছে শুধুমাত্র ইয়া করে দেয়া, জিনিসটা আসলে একটু দৃষ্টিকটু দেখায়। কারণ এই ফিল্ডে আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করা উচিত আর কি।
সো তারপরেও আসলে ব্যাপারগুলা এরকম ঘটে। সো ইন্ডিভিজুয়াল কেসে এক 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 সময় এক এক ধরনের ঘটনা ঘটবে, সেটার উপরে বেস করে আমরা আমাদের অথরশিপ ফিক্স করব। দেন কামস দ্য অ্যাফিলিয়েশন, যে প্রত্যেকটা অথরের কোথায় কোথায় অ্যাফিলিয়েশন আছে, সেই অ্যাফিলিয়েশনস গুলা হইতেছে এখানে উল্লেখ করতে হবে। তো অ্যাফিলিয়েশনস গুলাতে হুম, অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রপারলি আমি মানে হইতেছে যেমন আমার ইউনিভার্সিটির নেম, আমার ডিপার্টমেন্টের নেম, তার পোস্টাল অ্যাড্রেস, এগুলো সব ঠিকঠাক মতো দিচ্ছি কিনা, এগুলা হচ্ছে মেনটেন ঠিকঠাক মতো করা উচিত। কারণ হইতেছে এগুলাই হইতেছে তোমার মানে আহ, যেমন তোমার হচ্ছে এই পুরো আর্টিকেলটার একটা দায়বদ্ধতা রুয়েটের উপরেও চলে গেল, তোমার ডিপার্টমেন্টের উপরে চলে গেল। তো এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করতে হয়। যে অনেক সময় দেখা যায় যে তুমি রুয়েটের অ্যাফিলিয়েশন ইউজ করছো এবং তুমি হইতেছে কোনো একটা ওপেন অ্যাক্সেস জার্নালে হইতেছে পেপার পাবলিশ করছো। এখন তোমার হচ্ছে আর্টিকেল প্রসেসিং ফি নামে একটা ফি আছে, যেটাকে আহ, দিতে হয় আর কি। যে এত, এবং এটা খুব নেহাত কম হয় না, যে $1500 থেকে শুরু করে 4500 $5000 পর্যন্ত হয়। সো এই টাকা তো তোমার পক্ষে দেওয়া পসিবল না এবং উচিত না। সো তখন দেখা যায় যে অনেক সময় হচ্ছে যে অ্যাফিলিয়েশন ইউজ করছো সেই পার্টিকুলার ইউনিভার্সিটি হচ্ছে তোমাকে এই জিনিসটা বেয়ার করতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার হইতেছে এই জিনিসটা কি বলে, অ্যাফিলিয়েশনটা রাইট ওয়েতে ইউজ করা উচিত। কারণ তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেখো আর রুয়েটের কাছে ক্লেম করো যে হইতেছে আমাকে টাকা দাও, সে অবশ্যই দিবে না, রাইট? সো ইয়া, দ্যাটস ইট। দেন কামস দ্য, ও, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে এই যে অ্যাস্টারিক। এই অ্যাস্টারিকের মিনস হচ্ছে যে ইনি এই পেপারের হইতেছে করেসপন্ডিং অথর। করেসপন্ডিং অথর মানে কি? করেসপন্ডিং অথর মানে হইতেছে এই লোক এই পেপারটা হইতেছে সাবমিট করছিল জার্নালে, এবং জার্নালের এডিটর ডিরেক্টলি তার সাথে কমিউনিকেট করছে, আমাদের বাকি কারো সাথে করে নাই, শুধু তার সাথে। মানে যখন এই পুরো আর্টিকেলটা সাবমিশন স্টেজ থেকে রিভিউ স্টেজে গেছে, রিভিউ স্টেজ থেকে আবার ব্যাক করছে, আবার হচ্ছে এই যে পুরা সময়টা, ইভেন অ্যাকসেপ্টেন্স পর্যন্ত, অ্যাকসেপ্টেন্স হয়ে পাবলিশ হওয়া পর্যন্ত হইতেছে এই লোকের সাথে কমিউনিকেশন করছে কে? এডিটর, জার্নাল এডিটর। এই জন্য এনাকে বলা হয় করেসপন্ডিং অথর। এবং করেসপন্ডিং অথর সব মানে এই আর্টিকেল রিলেটেড সমস্ত কিছুর জন্য দায়ী থাকে। ফার্স্ট মানে এই আর্টিকেলটাতে কোনো ঝামেলা হইলে, যে কোনো একটা ডেটা ম্যানিপুলেশন বা হাবিজাবি রিলেটেড জিনিসপাতি হইছে, এটার জন্য প্রথম হইতেছে করেসপন্ডিং অথরকে ধরা হবে, বাকি অথরকে পরে ধরা হবে। কারণ এটা হচ্ছে কান, কান টানলে মাথা এমনি চলে আসবে। সো করেসপন্ডিং অথর হচ্ছে সে সবকিছুর জন্য দায়বদ্ধ থাকে। ইভেন রিসার্চ পেপার পাবলিশ হওয়ার পরেও, যে দেখা যাচ্ছে যে অনেকেই মেল করে যে আচ্ছা তোমার পেপারের মধ্যে অমুক জায়গায় আমি একটা ভুল দেখছি, এটা তুমি হইতেছে ঠিক করবা কিনা, বা এটা সম্পর্কে তোমার মতামত কি, এই মেইল কিন্তু আসবে করেসপন্ডিং অথরের কাছে। ইটস লাইক দ্যাট। কারণ ওনারই একমাত্র হইতেছে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেয়া থাকে। সি, শুধুমাত্র তারই কন্ট্যাক্ট অ্যাড্রেস দেয়া আছে পুরো আর্টিকেল জুড়ে, আর কারো কিন্তু অ্যাড্রেস দেয়া নাই। সো ফার্স্টে তারই ধরবে। আচ্ছা, এরপরে একটা সেকশন থাকে, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমরা এটা হচ্ছে স্টাইলে সাজানোর কারণে এরকম হয়েছে, বাট আমরা যখন পেপার লিখি তখন ফার্স্টে আসবে টাইটেল, দেন আসবে নেম মানে অথর, তারপরে আসবে অথর অ্যাফিলিয়েশন, দেন আসবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের পরে আমরা নর্মালি হইতেছে এটা লিখি। সো যেহেতু এখানে আগে আছে তাই আগে ডিসকাস করতেছি। সো কিওয়ার্ডস গুলা অবশ্যই এমন ভাবে পিক করতে হবে পুরা আর্টিকেল থেকে, যে কিওয়ার্ড গুলা মানে সার্চ করলে এই আর্টিকেলটা তোমার সামনে আসার পসিবিলিটি অনেক বেড়ে যায়। যেমন গ্রিন সিনথেসিস ইজ এ ভেরি হুক পয়েন্ট, যেটা এই পুরো আর্টিকেলটা, যে এখানে মানে এর একটা নোবেল জিনিস এই পুরো আর্টিকেলে। সো এই নোবেল জিনিসটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই পেপারটা পাওয়ার পসিবিলিটি অনেক হাই। কোড ওপিং, এটাও একটা নোবেল জিনিস। এটাকে যদি কেউ হইতেছে এই সার্চ করে, এই পেপারটা পাওয়ার পসিবিলিটি খুবই হাই।
আবার দেখা যাচ্ছে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলস। সো এটাও খুবই নোবেল জিনিস। এটা দিয়ে সার্চ করলেও পুরা জিনিসটা পাওয়ার পসিবিলিটি অনেক হাই। ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ডাইডিগ্রেডেশন। সো আমরা হইতেছে কিওয়ার্ড গুলা ওইভাবে সিলেক্ট করব, এবং যাতে করে ওই পেপারটা, পার্টিকুলার পেপারটা পাওয়ার পসিবিলিটি, মানে তোমার সামনে, ফর এক্সাম্পল গুগল স্কলারে যদি কেউ সার্চ করে যে গ্রিন সিনথেসিস, সো তোমার কিওয়ার্ডটা যদি থাকে ওইখানে, ইভেন ওরা হইতেছে জার্নালকে যখন এই আর্টিকেল গুলো দেওয়া হয়, ওরা হইতেছে তোমার এই কয়েকটা কিওয়ার্ডের উপরে বেস করেই কিন্তু তাদের মানে আর্টিকেলটাকে এসিও করবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবে। সো যখন হইতেছে মানুষ আইসা গ্রিন সিনথেসিস সার্চ করবে, তখন যদি তোমার পেপারটা ওদের কাছে সর্ট আউট হয়ে আসার পসিবিলিটি বাড়ে, এই দায়িত্ব তোমার। So that's why it's very important you are picking the right keywords for your particular article. It's very, very important. Okay. Then comes the abstract. অ্যাবস্ট্রাক্টে আমরা কি দেখতেছি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফের মধ্যে যে ফার্স্টে হইতেছে আহ, কি করা হয়েছে এই রিলেটেড কথাবার্তা, বাট এই জিনিসটা শুরু করা যায়, অনেক জার্নাল এই জিনিসটা অ্যাকসেপ্ট করে, যেমন এই জার্নালটা এই জিনিসটা অ্যাকসেপ্ট করছে যে ডিরেক্টলি আমরা হইতেছে শুরু করছি যে নিকেল ম্যাঙ্গানিজ কোড অফ জিঙ্ক সিনথেসাইজ ডিফারেন্ট কনসেন্ট্রেশন অ্যান্ড কম্পেয়ার্ড উইথ পিওরলি সিনথেসাইজ জিঙ্ক অক্সাইড। সো ঠিক আছে, এটাও করা যায় টপিক সেন্টেন্স হিসেবে, যে তুমি পুরা পেপারের সামারিটা হচ্ছে শুরুতেই তুলে ধরলা যে এই পেপারে কি হয়েছে, বাট এইটা আসলে গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হচ্ছে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট শুরু করা উচিত, যে এটা সম্পর্কে পুরা ধারণা দেয়, এই আর্টিকেলটা সম্পর্কে পুরা ধারণা দেওয়ার জন্য তোমার পুরা মানে এই অ্যাবস্ট্রাক্টটা শুরু করা উচিত। ফর এক্সাম্পল, এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা আমরা করছি ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি রিলেটেড, রাইট? সো এমন কিছু বলা উচিত যে যেটা আসলে ফটোক্যাটালাইটিক জিনিসটা ইম্পর্টেন্ট কেন বর্তমান সময়ের সাথে, যে এইটা মানে হইতেছে এই অ্যাক্টিভিটিটা কেন ইম্পর্টেন্ট, এটার কি কি অ্যাপ্লিকেশন আছে। ফর এক্সাম্পল, এটার অ্যাপ্লিকেশন আছে ডাই ডিগ্রেডেশনে, মানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে অনেক ধরনের ডাই থাকে যেগুলোকে ডিগ্রেড করার জন্য ইউজ করা হয়। আবার হইতেছে দেখা যাচ্ছে যে এনার্জিতে ফটোক্যাটালাইটিকের বেশ ভালো অ্যাপ্লিকেশন আছে। সো ওই টাইপের কিছু কথাবার্তা যে হতে ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে বর্তমান সময়ের জন্য, যে এটার হচ্ছে ইন্টেন্সিফাইড অ্যাপ্লিকেশন আছে তোমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, এনার্জি হারভেস্টিং, এই টাইপের জিনিসপাতিগুলো। সো এই টাইপের একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এইখানে আমাদের লিখে শুরু করা উচিত একটা অ্যাবস্ট্রাক্টে, যাতে মানুষ তোমার আর্টিকেলটার গুরুত্ব বুঝতে পারে। ফর এক্সাম্পল, সি ইন্ট্রোডাকশন সেকশনে এই লাইনটা দেখো যে আমরা কি লিখছি, যে mineral oxide nanoparticles have gained a significant attraction in industrial application and scientific research due to their extensive technological application in laser diodes, solar cell photodetectors, blah blah blah. কত ধরনের অ্যাপ্লিকেশন আছে যে সমস্ত অ্যাপ্লিকেশনে এই জিনিসটা ইউজ হয়। সো এটার গুরুত্ব কিন্তু আমরা প্রথম লাইন থেকেই বুঝতে পারলাম যে আরে বাপরে, এত জায়গায় এই জিনিসটা ইউজ হয়, তো তার মানে এটা তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এরকম কিছু একটা জিনিস এইখানে আমাদের লিখে শুরু করা উচিত। দেন এই লাইনটা আসতে পারে, সমস্যা নেই। দেন এই লাইনটা আসলে জিনিসটা ওকে থাকতে পারে। দেন আসলো কি? দেন আসবে আমাদের এইখান থেকে শুরু হইলো যে আমাদের কি বলে মেথড অ্যান্ড মেটেরিয়াল অ্যান্ড মেথড সেকশনের যে রিফ্লেকশন, ওটা এখান থেকে শুরু হচ্ছে। ওখানে কি বলা হচ্ছে যে গ্রিন সিনথেসিস রাউট ওয়াজ ফলো, মানে সামথিং কোনো একটা জিনিস, মানে কিভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে ওইটা সম্পর্কে, মানে ফেব্রিকেশন প্রসেসটা আমরা এই জায়গায় ছোট্ট করে এক লাইনের মধ্যে বলে দিলাম। তারপরে লিখছে দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য রিসার্চ পেপার ওয়াজ কেমিক্যালি ইকো-ফ্রেন্ডলি ক্লিন। এই যে এই লাইনটাও কিন্তু চাইলে আমরা এইখানে না দিয়ে এই লাইনটা কিন্তু আমরা চাইলে শুরুতে দিতে পারতাম। সি দ্য মেইন অবজেক্টিভ অফ দিস রিসার্চ ওয়ার টু রিডিউস দ্য ইউজ অফ টক্সিক কেমিক্যাল অ্যান্ড ডেভেলপ অ্যান ইকো-ফ্রেন্ডলি ক্লিন রাউট ফর বোথ পিওর অ্যান্ড ব্লা ব্লা। সো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতেছি যে টক্সিক কেমিক্যাল এবং ইকো ফ্রেন্ডলি একটা ওয়ে আমরা বের করার মানে এমন একটা ওয়ে বের করার চেষ্টা করতেছি যেখানে টক্সিক কেমিক্যাল ইউজ করব না, ইকো ফ্রেন্ডলি জিনিসপাতি দিয়ে আমরা হইতেছে এই জিনিসটাকে তৈরি করব। এইটা কিন্তু একটা ভালো পয়েন্ট ছিল, যে পয়েন্টটা আমাদের উচিত ছিল
এটা দিয়ে শুরু কর। সি, সো এটা দিয়ে আমরা শুরু করতে পারতাম, এটা একটা ভালো লাইন ছিল যেটা আমরা পরে নিয়ে আসছি। ও আচ্ছা, এই পেপারটা তো আমারই, বাট দ্য থিং ইজ দ্যাট যে এই পেপার আমি অনেক আগে লিখছিলাম, যখন ছোটবেলায় ছিলাম আর কি, তখন। দ্যাটস ওয়াই এখন আস্তে আস্তে নিজের পেপারের ভুল নিজেই ধরতেছি। এনিওয়ে, দেন দেন কামস অ্যাডিশনালি দ্য কোড ওপিং ইফেক্ট অবজার্ভ। ওকে, এই পর্যন্ত তাইলে আমাদের হইতেছে কাভার করে ফেললো আমরা কি করছি এই পেপারে। এই পর্যন্তও না, এই যে এই পর্যন্ত। তারপরে আমরা জিনিসটাকে ক্যারেক্টারাইজ করছি কিছু জিনিসপাতি দিয়ে, সে কি কি জিনিস দিয়ে ক্যারেক্টারাইজেশন করছি পুরা মানে জিনিসগুলোর নাম লিখে দিতে হবে এখানে। এই পর্যন্ত আমরা করছি ক্যারেক্টারাইজেশন। সো আমার হইতেছে মেথোডোলজি পর্যন্ত শেষ। দেন আমার কাজ হইতেছে আমার রেজাল্ট অ্যান্ড ডিসকাশনের যে সামারি, সেটা লেখা উইথ দ্য নিউমেরিক্যাল ভ্যালু। যে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমরা পাইছি পুরো পেপারের মধ্যে, ওই সমস্ত নিউমেরিক্যাল ভ্যালুগুলো এখানে তুলে আনা উচিত। উচিত মানে শুধু উচিত না, অবশ্যই আনতে হবে। যে আমার এই যে ফর এক্সাম্পল এখানে কি কি আমরা করছি, এক্সআরডি, এসিএম, এফটিআর, এগুলা হইতেছে কিছু ক্যারেক্টারাইজেশন যেগুলো করছি এই মেটেরিয়ালটাকে হইতেছে মানে এই মেটেরিয়ালটার ক্যারেক্টারাইজ করার জন্য। সো সেখান থেকে কি রেজাল্ট পাইছে, এই যে এক্সআরডি রেজাল্ট এইটা, এসিএম এর রেজাল্ট আছে, তারপরে হইতেছে এফটিআর এর রেজাল্ট আছে, সব কিছুর রেজাল্ট, ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারের রেজাল্ট এখানে শো করানো হয়েছে। সো এগুলো দিতে হবে। অ্যান্ড লাস্টে একটা কনক্লুডিং সেন্টেন্স আমরা দিছি যে দ্য 2% and 3% of sample degraded almost 97% of methylene blue dye at 30 minutes. সো এটা একটা মানে এটা কনক্লুডিং সেন্টেন্স ঠিক না, এটা হচ্ছে যে পুরা হোল সামারি, হোল যে রিসার্চটা তার সামারি এক লাইনে। সো রেজাল্ট অ্যান্ড ডিসকাশন মোটামুটি এই পর্যন্ত শেষ। ইভেন এটা কনক্লুশনেরও একটা রিফ্লেকশন দিচ্ছে এখানে। বাট এই এই আর্টিকেলটার আর একটা সমস্যা হচ্ছে, এই আর্টিকেলটার অ্যাবস্ট্রাক্টে তারা মেনশন করেন। এই অ্যাবস্ট্রাক্টেও একটা জিনিস মেনশন করতে হয়, মানে ফিউচার ডিরেকশন দিতে হয়। যে আহ, এই যে মানে এত কিছু যে তুমি করলা, তোমার যে এত টাইম লাগায় এত খরচ কইরা যে তুমি এত কিছু করলা, সো এটার আসলে ভবিষ্যৎ কি। সো ওইটা এক লাইনে আমাদেরকে লিখে দেওয়া উচিত। যেমন ফাইনাল রেজাল্টটা আমি বলছি যে 2%, 3% ডোপ স্যাম্পল হইতেছে 97% পর্যন্ত ডাইরিগ্রেশন দিছে মাত্র 30 মিনিটে। সো এর পরে পরে একটা লাইন আমার অ্যাড করা উচিত ছিল। সো অথবা দেয়ার ফোর দিস ন্যানো পার্টিকেলস ক্যান বি আ ভেরি গুড ফটোক্যাটালিস্ট ফর ওয়েস্ট ওয়াটার ডিগ্রেডেশন অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ডিগ্রেডেশন অ্যান্ড হাইড্রোজেন প্রোডাকশন ফরসে। সো এরকম একটা কনক্লুডিং সেন্টেন্স আমার এখানে অ্যাড করে দেওয়া উচিত ছিল। বাট এই জিনিসটা অ্যাড করার ক্ষেত্রে একটু সাবধান হইতে হয়। কারণ হইতেছে যে আমি যদি এরকম অ্যাড করে দেই যে মন গড়া একটা কিছু অ্যাড করে দিলাম, বাট ওই সম্পর্কে আমার খুব বেশি নলেজ নাই, তাইলে কিন্তু আবার ঝামেলা। কারণ রিভিউয়ার অনেক সময় রিভিউয়ের সময় জিজ্ঞেস করতে পারে যে তুমি যে এটা দাবি করতেছো এটা কি আসলেই মানে ঠিক কিনা, যে এটা এইভাবে ইউজ করা যায় কিনা। তখন কিন্তু তোমাকে ডিফেন্ড করতে হবে। বা তোমার ওই রিলেটেড কিছু কথাবার্তা অলরেডি তোমার আর্টিকেলের মধ্যে লিখতে হবে, যেমন ইন্ট্রোডাকশনের মাঝে লিখতে পারো, অথবা হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশনে দুই একটা উদাহরণ টাইনা আইনা লিখতে পারো। সো বি কেয়ারফুল ওই ফিউচার আউটলুক টাইপের যে একটা পার্টিকুলার লাইন থাকে ওইটা সম্পর্কে, কিন্তু ওই জিনিসটা অবশ্যই লিখতে হয়। লিখলে তোমার পুরা অ্যাবস্ট্রাক্টটা একটা মানে কি বলে প্রফেশনাল লুক পাবে, এবং তোমার আর্টিকেলটা একটা ভালো জার্নালে পাবলিশ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ওকে, দেন কামস আওয়ার ইন্ট্রোডাকশন সেকশন। ইন্ট্রোডাকশন সেকশনে আমরা কি লিখি, যে ফার্স্টে লিখি যে এই যে ইন্ট্রোডাকশন বিভিন্নভাবে লেখা যায়, বাট মেইনলি তোমাকে পরিচয় দিতে হবে, পরিচিত করাইতে হবে তোমার টার্মিনোলজি গুলোর সাথে। যেমন আমার একটা টার্মিনোলজি এখানে কি, ন্যানো পার্টিকেলস, মেটাল অক্সাইড, জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলস, উইচ ইজ এ মেটাল অক্সাইড, রাইট? সো
মেটাল অক্সাইড ন্যানো পার্টিকেল কেন সিগনিফিকেন্ট এখনকার সময়ে, সেই রিলেটেড একটা পরিচয় কিন্তু আমি ফার্স্টে দিছি। দেওয়ার পরে কি করছি, তার গুণগান করছি, তার মেইন অ্যাট্রাকশন কি। দেন আমরা কি করছি, যে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলের বর্ণনা দিছি, যে জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল কি জিনিস সেইটা সম্পর্কে আমরা রিডারকে একটা ধারণা দিছি। তো ইটস এ ফার্স্ট ফার্স্ট যে প্যারাগ্রাফটা, ইটস এ পারফেক্ট প্যারাগ্রাফ। দেন কামস টু সিনথেসাইজ জিঙ্ক অক্সাইড ন্যানো। আচ্ছা, দেন আমরা কিন্তু এখন আস্তে আস্তে টপিকে ঢুকতেছি। সি, আমরা হয়েছে ফার্স্টে এই জিনিসটাকে পরিচিত করালাম, কারণ এই জিনিসটা আমাদের পুরো পেপারের হুক। সো এটার যখন মানুষ পরিচিত হইলো, তখনই তো মানুষ জানতে চাবে যে হইতেছে এগুলা জিনিসগুলা কি। তো তারপরে আমি বলতেছি যে হইতেছে বিভিন্ন প্রকার হইতেছে ওয়েতে জিনিসটা বানানো যায়। যেমন এই যে কিছু প্রসেসের নাম দিছি, তাদের রেফারেন্স দিছি, এগুলো কিন্তু সব কারেক্ট রেফারেন্স। কারণ হইতেছে জিঙ্ক অক্সাইড কেউ হয়তো এই ইভাপোরেশন মেথডে বানাইছে, সেটা এখানে রেফারেন্স করা আছে। পালস লেদারে বানাইছে, এখানে রেফার করা আছে। এই যে প্রত্যেকটা মেথড সম্পর্কে বললাম, বলার পরে বললাম দে জেনারেটেড ওয়েস্টেজ আর নট ইকো ফ্রেন্ডলি, মানে তারা যে ধরনের হইতেছে ওয়েস্টেজ তৈরি করে সেগুলো ইকো ফ্রেন্ডলি না। তার জন্যই আমরা কি করতেছি, নতুন একটা প্রসেস নিয়ে আসছি, যে প্রসেসকে আমরা বলতেছি গ্রিন সিনথেসিস। তো তার মানে আমি গ্রিন সিনথেসিস সম্পর্কে একটা মানে ওভারভিউ দিচ্ছি রিডারকে, যাতে সে এই জিনিসটা সম্পর্কে পরিচিত হয়। আচ্ছা, দেন আমি চাইলে এরকম ইয়া ইউজ করতেই পারি, এরকমই ভালো একটা জিনিস, কিভাবে কিভাবে প্রসেস ডেভেলপ করে আমরা বানাইছি তার একটা চার্ট। কারণ হচ্ছে এই স্কেমেটিক্স গুলা হইতেছে রিডারদের কাছে বেশি মানে ইয়া লাগে আর কি, বোঝার জন্য সুবিধা হয়। দিতে পারি। দেন এইখানে আমরা কিছু হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, যে গ্রিন সিনথেসিস কেন, মানে ওই গ্রিন সিনথেসিস রিলেটেড যে হিসাব নিকাশ ওগুলা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরের প্যারাগ্রাফে আমরা কি আলোচনা করছি, ডোপিং। ডোপিং কেন সিগনিফিকেন্ট, কেন ডোপিং করলাম। সি, যে হচ্ছে গ্রিন সিনথে মানে আমাদের ফার্স্ট হুক ছিল এটা, সেটা আমরা ডিসকাশন করলাম। দেন কেন আমরা গ্রিন সিনথেসিসে গেলাম, সেটাও কিন্তু আমরা জাস্টিফাই করলাম। কেন আমরা অরেঞ্জ পিল এক্সট্রাক্ট ইউজ করলাম ওই গ্রিন সিনথেসিসের মধ্যে, সেইটাও কিন্তু আমরা জাস্টিফাই করলাম। কোথায়, এই যে এইখানে যে দেখো যে হইতেছে সাইট্রাস সিনথেসিস, মানে অরেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রডিউসড, যেটা 2000 কত 16 থেকে 17-র মধ্যে গ্লোবাল প্রোডাকশন ছিল 48 এত মিলিয়ন। এই ম্যাক্সিমাম পোর্শন অফ প্রোডাকশন ইজ ইউজ ইন ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রাকশন অফ অরেঞ্জ জুস, যার মধ্যে এত ওয়েটই হইতেছে পিল। ক্যান ইউ ইমাজিন যে 50 থেকে 65% হইতেছে এই যে এই 48.8 মিলিয়ন টনের এত এত পার্সেন্ট হইতেছে খালি মানে এই যে কি বলে পিল তৈরি হয়। কিন্তু যে পিলটা কি 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 করি আমরা, নষ্ট করি। সো সেইখানে আমরা বলতেছি যে এই ভাস্ট অ্যামাউন্ট পিল যদি আমরা নষ্ট না করে, আমরা যদি এটা দিয়ে হইতেছে কোনো একটা প্রসেস ডেভেলপ করে কোনো একটা উপকারী মেটেরিয়াল তৈরি করতে পারি, ফর এক্সাম্পল জিঙ্ক অক্সাইড তৈরি করতে পারি, সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সো ক্যান ইউ, তুমি কি বুঝতে পারতেছো জিনিসগুলোকে কিভাবে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এটাই কিন্তু ইন্ট্রোডাকশনের কাজ। আমি কিন্তু গতদিনেও বলছিলাম যে ইন্ট্রোডাকশন এইভাবেই কাজ করে, যে তুমি তোমার যে মানে থিওরিটা, তোমার যে হইতেছে হাইপোথিসিসটা, ওইটা কিন্তু একটু একটু করে দাঁড় করাচ্ছ, এবং তার পিছনে ব্যাকিং হিসেবে কাজ করতেছে তোমার ডিফারেন্ট টাইপ অফ রেফারেন্সেস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেন তোমার দেখো আবার, শুধু ওই পর্যন্ত করেই আমরা ক্ষান্ত হই নাই, আমরা কি করছি তার মধ্যে আবার ডোপিং করছি। সো ডোপিং এর কথাবার্তাগুলো এখানে শুরু হয়েছে, ডোপিং কেন করা হয়, ডোপিং করলে কি হয়, এই রিলেটেড কথাবার্তা এখানে লিখছি, যদি ওটা মনে হয় কম হয়ে গেছে, আর একটু লেখা উচিত ছিল। দেন কামস ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, সেটা সম্পর্কে কি জিনিস, কেমনে কি কাজ করে, এই যে কিভাবে কাজ করে, পুরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে দেয়া আছে। দেওয়ার পরে এই পেপারের অন্যতম একটা মূল আকর্ষণই ছিল হইতেছে ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। ফার্স্ট অফ অল তো হইতেছে জিনিসটা সিনথেসিস প্রসেসটা ইম্পর্টেন্ট ছিল, তার সাথে ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল। সো ওই দুইটা রিলেটেড কাহিনী
গোটা আর্টিকেলে, মানে মানে গোটা লিটারেচারে কিরকম ভাবে আছে, মানে মানুষ কি কি মানে, মানে কারা কারা এই সেম টাইপের কাজ কাম করছে কি করছে না, ওইটার একটা লিটারেচার রিভিউ আমরা এখানে করার চেষ্টা করছি। যে তুমি এখানে এইখান থেকে মানে যে এইখান থেকে এই যে এই লুপ থেকে শুরু করে এই পর্যন্ত যদি পড়ো, তাহলে দেখবা যে এইখানে আমরা কয়েকটা এই সেম টাইপের কাজের এক্সাম্পল দিছি এবং তারা কি ধরনের রেজাল্ট পাইছে ওগুলা হইতেছে এখানে আমরা ডিনোট করছি। এটাকে বলে লিটারেচার রিভিউ সেকশন, এন্ড হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে তুমি যে এই কাজটা করতেছো, এই কাজটা আগে কেউ করছে কিনা বা এই রিলেটেড কাজ আগে আছে কিনা, তার একটা এভিডেন্স এখানে দেয়া। সো এই জিনিসটা লিখতে হয় একটা পোর্শন আসার পরে। তুমি যখন থিওরিটিক্যালি সবকিছু ডেভেলপ করে ফেললা, রিডারকে সবকিছু পরিচিত করাইলা, করানোর পরে তোমার লিটারেচার রিভিউ সম্পর্কে, মানে লিটারেচার রিভিউ করে দিতে হলো। দেন ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ ইউ হ্যাভ টু রাইট এই আর্টিকেলের মধ্যে কি হয়েছে, এবং রিডার যাতে এইখান থেকে পড়ে এসে এই ধারণাটা গ্রো করে যে এই যে তুমি এই যে জায়গায় যে যে জিনিসগুলা করছো এই সবগুলা নোবেল। নোবেল মানে বুঝলো যে হইতেছে এই জিনিসগুলো আগে কেউ করে নাই, নতুন ধরনের একটা কাজ। সো সেটা কিভাবে রিডার বুঝবে, যখন সে লিটারেচার রিভিউ সেকশনটা দেখে আসবে এবং এই ওপরের পুরা জিনিসটা সম্পর্কে ফ্যামিলিয়ার হবে, পুরো ইন্ট্রোডাকশন পড়ে, তখন সে বুঝতে পারবে আচ্ছা আসলেই তো এই জিনিসটা করা হয় নাই, এই জিনিসটা করা লাগবে। সো এটা প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে এইভাবে শুরু হয়। হতে পারে সেটা রিসার্চ পেপার অথবা রিভিউ পেপার। এই লাস্ট প্যারাগ্রাফটা থাকবে, এটার হইতেছে নোবেলটি স্টেটমেন্ট, যে তুমি এই পার্টিকুলার জিনিসটাতে কি করছো এই আর্টিকেলটাতে, এবং এটা শুরু হয় এইভাবেই, ইন দিস আর্টিকেল, ইন দিস আর্টিকেল আমরা এই ঘন্টা বানাইছি। তো দ্যাটস ইট, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেন কামস দ্য ম্যাটেরিয়াল সেকশন। ম্যাটেরিয়াল সেকশনের মধ্যে কি কি থাকে? ম্যাটেরিয়াল সেকশনের মধ্যে থাকে হইতেছে কি কিভাবে জিনিসটা আমরা বানাইছি। ফার্স্ট অফ অল হচ্ছে কি মেটেরিয়াল ইউজ করছি, প্রত্যেকটা মেটেরিয়াল কার কাছ থেকে পারচেস করছি, এবং হইতেছে ওই গেল ওইটা, এখান থেকে শুরু হয়ে আচ্ছা এখানে আসছে, কার কাছ থেকে পারচেস করছি, কোন কোম্পানি, তার হইতেছে পিউরিটি কত পার্সেন্ট ছিল, কোন দেশি কোম্পানি, সব কিন্তু উল্লেখ করা লাগে। যেমন মার্ক ইন্ডিয়া, ইন্ডিয়ান মার্কের কাছ থেকে কিনছি যেটা হচ্ছে 98% ছিল। এবং লাস্টে বলে দিতে হয় যে এই মেটেরিয়ালটা যে তুমি ইউজ করছো, এটা অ্যাজ ইট ইজ ইউজ করছো নাকি হইতেছে ওদের কাছ থেকে, এই যে দেখো, দ্য প্রিকারসার ওয়ার ইউজড উইদাউট ফার্দার পিউরিফিকেশন। সো কতটা সূক্ষ্মভাবে একটা রিসার্চ পেপার লিখতে হয়, যে এটাও মেনশন করে দিতে হবে যে তুমি আনার পরে জিনিসটা ডিরেক্টলি ইউজ করছো নাকি হইতেছে তুমি হইতেছে জাস্ট একটু মডিফিকেশন করে তারপরে ইউজ করছো। দেন কামস বিভিন্ন ধরনের যে প্রসেসে আমরা জিনিসটাকে তৈরি করছি ওই সমস্ত জিনিসপাতিগুলা এই যে প্রপারলি মেনশন করে। এখন এইখানে একটা ক্যাচ আছে, সেটা হইতেছে যে ইটস নট নেসেসারি যে তোমাকে তোমার পুরা যে রেসিপি, যে এইটা এত মিনিট ওইটা এত মিনিট এটা এত গ্রাম ওইটা এত গ্রাম এইভাবে এইভাবে মিক্স করছে, তুমি যদি চাও ওইভাবে নাও লিখতে পারো। কারণ হইতেছে কি, কারণ প্রত্যেকটা রিসার্চ পেপারের একটা উদ্দেশ্য থাকে। যেমন তুমি তোমার রেসিপি অথবা পেটেন্ট করবা, তো তাইলে মানুষ যদি পুরো রেসিপি আগেই যায় না যায়, তাহলে তো তোমার পেটেন্ট করার আর কোনো দাম থাকলো না। তো তখন আমরা কি করি যে মানে এমন ভাবে লেখার চেষ্টা করি যে কেউ যদি চেষ্টা করে তাহলে জিনিসটা রিক্রিয়েট করা পসিবল, বাট এমন না যে ফার্স্ট টাইমে জাস্ট খালি দেখবে আর সে রিক্রিয়েট করে ফেলবে। এটা করা যায়। আর তুমি যদি চাও যে তুমি স্টেপ বাই স্টেপ সবকিছু লিখে, যেমন এই পেপারে আমি পুরো স্টেপ বাই স্টেপ কি করছি, কয় গ্রাম নিছি, কিভাবে নিছি, সব বলে দিছি। কারণ এই পেপার নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই, বা আমি এটা নিয়ে যে হচ্ছে পেটেন্ট হবে এরকমও কোনো মানে হয়তো সম্ভাবনা নেই। সো আমি দিয়ে দিছি, দিতেই পারি। কিন্তু কিছু কিছু কাজে তুমি 5 বছর ধরে একটা তোমার হইতেছে পিএইচডি প্রজেক্টে কাজ করছো, এবং সেটাকে তুমি মানে একটা খুবই নোবেল টেকনিক জেনারেট করছো, যে যেটা হচ্ছে আসলে পেটেন্ট করার মতো। সেই ক্ষেত্রে কি করা উচিত, তোমার জিনিসগুলোকে জেনারেলাইজড ওয়েতে চাইলে তুমি লিখতে পারো, এটা জার্নালরা কিছু মাইন্ড করে না। যে ওই জেনারেলাইজড ওয়েতে অন্য কেউ চাইলে বানাইতে পারবে, বাট দ্য থিং ইজ দ্যাট যে তাকেও অপটিমাইজ করে নিতে হবে প্রত্যেকটা জিনিসে কোনটা কতখানি করে দিবে, এইটা ফিক্স করা থাকে না। মানে হোল রেসিপি দেওয়া থাকে না,
বাট সে ওই প্রসেসগুলো মেনটেন করলে অবশ্যই সে বানাতে পারবে, বাট তাকে রেসিপি নিজের জন্য নিজে জেনারেট করে নিতে হবে। দ্যাটস ইট। সো মূলত এগুলাই থাকে। কি প্রসেসে আমরা এই ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি টেস্ট করছি সেগুলোর প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, ইভেন 15 ওয়াট ফিলিপস বাল্ব ইউজ করছি ওইটাও বলে দিতে হয়েছে। কি ইকুয়েশন ইউজ করে আমি জিনিসটাকে বের করছি সেই ইকুয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলাও মেনশন করে দিতে হবে। আর একটা ব্যাপার হইতেছে রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে, এই যে কি বলে, যে ইমেজগুলো জেনারেট করা হচ্ছে এই ইমেজগুলো যাতে খুবই হাই কোয়ালিটি হয়। যেমন এই দুইটা ইমেজের মধ্যে যদি আমরা দেখি, এইটার যে ইন্টেন্সিটি, কালার ইন্টেন্সিটি, এইটার কালার ইন্টেন্সিটি কিন্তু কম, বাট উচিত ছিল যে দুইটার কালার ইন্টেন্সিটি সেম থাকুক। আবার দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু একটা ইয়া আছে, দাগ আছে। সো এখানে কিন্তু দাগ আছে, বাট এখন কেন জানি দেখা যাচ্ছে না। সো এই জিনিসগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আসলে আমাদেরকে খেয়াল রাখা উচিত। এবং হাই কোয়ালিটি ইমেজ বলতে কি, এই যে আমরা এত দূর পর্যন্ত জুম করার পরেও জিনিসটা একদম ব্লার হয়ে যাচ্ছে না। সো এটা কিন্তু হাই কোয়ালিটি ইমেজ, এগুলো মেনটেন করতে হবে প্রপার। তারপরে প্রত্যেকটা গ্রাফের হইতেছে এক্স এক্সিসে কি, ওয়াই এক্সিসে কি। যেমন এই যে এই পেপারটা হইতেছে এক্স এক্সিস ওয়াই এক্সিসে কোনো নাম্বার নাই, আবার এগুলার আছে, এখানে নাই। এটা রিভিউ স্টেজে মানে কেমনে কেমনে পার হয়ে গেছে, ধরে নেই। বাট এগুলো কিন্তু ধরা উচিত ছিল, এবং আমাদের কাছ থেকে চেঞ্জ করে নেওয়া উচিত ছিল যে এগুলা এই এক্সিসে ইয়া কই, এই এক্সিসের হচ্ছে নাম্বার কই। যদিও ইন্টেন্সিটির ক্ষেত্রে নাম্বার প্রয়োজন হয় না, বাট অ্যাটলিস্ট ডিগ্রি দেওয়া দরকার ছিল এখানে। এনিওয়ে, সো ইমেজগুলো খুব ভালো করে জেনারেট করতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। দেন দেন কামস দ্য রেজাল্টেন্ট ডিসকাশন সেকশন। এই সেকশনে প্রত্যেকটা ডিসকাশন পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। যেমন ফার্স্টে ডিসকাশন, রেজাল্টেন্ট ডিসকাশন সেকশন লেখার নিয়ম হলো, আমি যে সমস্ত ডেটাগুলো পাইছি বা আমার কাছে যে সমস্ত ডেটা আছে ওই সমস্ত ডেটাগুলোকে ফার্স্টে প্লট করে ফেলা। ফর এক্সাম্পল, আমি যদি এক্সআরডি দিয়ে উদাহরণ দিই, এক্সআরডি ফার্স্টে আমি কি করছি, প্লট করছি। না, এক্সআরডি তো অনেক উঁচাতে, এসিএম এর কাছে কি এসিএম আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ। এই এসিএম ইমেজ, এসিএম ইমেজটা ফার্স্টে দিছি, দেওয়ার পরে এই এসিএম ইমেজ থেকে আমি হইতেছে ওই ইমেজের ব্যাখ্যা করা শুরু করব যে আচ্ছা এই জিনিসটা এরকম কেন হলো। এটাও জিঙ্ক অক্সাইড, এটাও জিঙ্ক অক্সাইড, এটাও চারটাই জিঙ্ক অক্সাইড মেটেরিয়াল, বাট এইটার সাথে এইটার কোনো মিল আছে? এইটারও মিল নাই, এইটারও মিল নেই। কেন নেই? কারণ হইতেছে চারটার মধ্যে এমন কিছু করা হয়েছে যাতে চেঞ্জেস আসছে। কি করা হয়েছে? ডোপিং করা হয়েছে। সো তাদের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে হাবি জাবি, এই যে কি চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে, আগে এই ধরনের রেজাল্ট পাওয়া গেছে কিনা, এটা ভ্যালিডেট কিনা, এই যে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিলেই তুমি তোমার এই ডিসকাশন সেকশন লিখে ফেলতে পারবে। এখানে তাই করা হয়েছে। এইখানে এই যে কি, মানে এরা হচ্ছে এসিএম ইমেজ রিপ্রেজেন্ট করে, শেপ কেমন ছিল এবং কেন এগুলা হয়েছে, কিভাবে কিভাবে তার এই যে পার্টিকেল সাইজ বাইর করা হয়েছে, এই সমস্ত হাবিজাবি, এবং সেগুলোর প্রত্যেকটারই হইতেছে এক্সপ্লানেশন এখানে দেয়া আছে উইথ প্রপার রেফারেন্সিং, যে এই ধরনের ঘটনা কেন ঘটলো, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো দেয়া আছে। তারপরে ওই এসিএম ইমেজ থেকে কিছু ডেটা জেনারেট করে, মানে মানে কি বলে, ইনফরমেশন, যেটা ইনফরমেশন আমরা এখানে প্রেজেন্ট করছি। সো তোমাকে ফার্স্টে এসিএম ইমেজটা নিতে হবে, দেন এই ইনফরমেশনগুলো জেনারেট করতে হবে, দেন বেসড অন দিস ইনফরমেশন তোমার এই জিনিসগুলো লিখতে হবে, কি কেন কিভাবে, আগে কেউ করছে কিনা, এরকম জিনিসগুলো। সো দেন সবগুলা সেম প্রসেসে, এই যে তুমি যে ইকুয়েশন ইউজ কইরা হইতেছে জিনিসটা লিখতেছো, সেই ইকুয়েশনটা এবং ইকুয়েশনের প্রত্যেকটা প্যারামিটার, মানে প্রত্যেকটা ভ্যারিয়েবল কি বলে বা প্রত্যেকটা হইতেছে কনস্ট্যান্টের ভ্যালু কি, সব সহ লিখে দিতে হবে, নাইলে তো মানুষ বুঝবে না। ইয়া, এই গেল হইতেছে আমাদের
পুরা হইতেছে রেজাল্ট ডিসকাশন। দেন কামস দ্য কনক্লুশন সেকশন। কনক্লুশন সেকশনেও সেম, যে হইতেছে এখানে কি কি হয়েছে, ভবিষ্যতে কি কি করা যাইতে পারে, এটা একটু বিস্তারিত ভাবে, বা আমরা কি কি করতে পারি নাই, যেগুলো আসলে করা উচিত ছিল, কেন, মানে এই টাইপের কথাবার্তা, ফিউচার আউটলুক টাইপের কথাবার্তা কনক্লুশনে বেশি থাকে। এবং কনক্লুশনেও প্রত্যেকটা রেজাল্টের সামারি থাকে, যে এক্সআরডিতে কি পাইছি, এসিএমে কি পাইছি, বা এই টাইপের জিনিসপাতিগুলোতে কি পাইছি। অ্যাবস্ট্রাক্টের সামারি যেরকম থাকে রিফ্লেকশন, এইখানে একটু এক্সটেন্ডেড ভার্সন থাকে, ওইটা থেকে আরো বেশি এক্সটেন্ড, যে আমি এখানে জিনিসটা কনক্লুড করে দিচ্ছি। সো প্রত্যেকটা জিনিসেরই ইয়া থাকবে, কি বলে, অ্যান্সার, মানে অ্যান্সার না, রেজাল্টের সামারি এখানে থাকবে, বাট এক্সটেন্ডেড ভার্সন। আর এই কনক্লুশনে মেইনলি ফোকাস করতে হয় যে হইতেছে তুমি কি করতে পারো নাই, বা ভবিষ্যতে কি কি করা উচিত, এবং হইতেছে এই যে মেটেরিয়ালটা ভবিষ্যতে কোথায় কোথায় ইউজ করা যাইতে পারে, বা কি করা যাইতে পারে, এই রিলেটেড যে দিক নির্দেশনামূলক কথাবার্তা, এইটা পুরো কনক্লুশন সেকশনটাতে লিখলেই এনা। যেমন এই যে লিখছে, যেমন প্রেজেন্ট স্টাডি রেজাল্ট ডেমনস্ট্রেট দ্যাট দ্য ইউজ অফ ন্যাচারাল ব্লা 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 আউটস্ট্যান্ডিং ফটো ডিজাইন ক্যান বি ইউজ ফর ফটো ক্যাটালাইটিক অ্যাপ্লিকেশনস। এই যে একটা ভবিষ্যৎ, ফিউচার আউটলুক টাইপের কথা বলে লাস্টে আমরা শেষ করে দিচ্ছি। দেন কামস ক্রেডিট অথরশিপ। এটার মানে হইতেছে যে কোন অথর কি কি করছে এই পেপারের মধ্যে, মানে সেটার হইতেছে এটা জার্নাল, জার্নালের এই কয়েকটা এই টাইপের কিছু টার্মিনোলজি ইউজ করে, যেমন কনসেপচুয়ালাইজেশন, ফর্মাল অ্যানালিসিস, এগুলো কিন্তু আমি বানাই নাই, এগুলো জার্নালেরই। সব জার্নালের ক্ষেত্রে এই জিনিসগুলো অটোমেটিক থাকেই, মানে এই টার্মিনোলজিগুলো ফিক্স, তুমি ধরে নিতে পারো প্রত্যেকটা জার্নালের ক্ষেত্রেই। তুমি যদি ক্রেডিট অথরশিপ বা হইতেছে অথর্স কন্ট্রিবিউশন সেকশন লিখতে চাও, ফার্স্টে নাম লিখতে হয়, তারপরে হইতেছে যে কি করছে, ওই কয়েকটা জিনিস লিখতে হবে। যেমন রিভিউ করছে, অরিজিনাল ড্রাফট লিখছি, মেথোডোলজি লিখছি, ফর্মাল অ্যানালিসিস, কনসেপচুয়ালাইজেশন করছি। সেকেন্ড অথর সে এই যে এই কয়টা কাজ করছে, আবার দেখা যাচ্ছে যে থার্ড অথর এই কয়টা, এরকম এরকম ব্যাপার স্যাপারগুলো। দেন ডিক্লারেশন অফ কম্পিটিং ইন্টারেস্ট, যেটার কথা আমি তখন বলতেছিলাম, যে এই পুরো আর্টিকেলটা, দ্য অথর্স ডিক্লেয়ার দ্যাট দে হ্যাভ নো নন কম্পিটিং ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অর পার্সোনাল রিলেশনশিপ দ্যাট কুড হ্যাভ অ্যাপিয়ার টু ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্ক রিপোর্টেড ইন দিস পেপার। সো তার মানে পুরা আর্টিকেলটা তুমি যখন লিখবা, লেখা শেষ হলে সমস্ত অথরকে এই পুরো আর্টিকেলটা পড়তে হবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম, যে তুমি যখন পুরো আর্টিকেলটা লেখা শেষ করবা, প্রত্যেকটা অথরের কাছে একটা করে কপি পাঠাবা, তারা জিনিসটা পড়বে, পড়ার পরে সে কনসেন্ট দিবে যে না, আমার এতে কোনো আর কোনো ইন্টারেস্ট নাই, তুমি চাইলে এই পেপারটা এখন হইতেছে সাবমিট করতে পারো। অথবা তোমার যদি কোনো ইন্টারেস্ট থাকে, যেমন তুমি কোনো একটা ইয়া করতে পারো, মানে এই জিনিসটাকে হয়তোবা, ওই যে বললাম না, যে তুমি পেটেন্ট করছো, সেই ক্ষেত্রে তোমার হইতেছে এমন হইতে পারে যে তুমি ওই যে পুরা যে প্রসেসটা, পুরা রেসিপিটা ওইভাবে উল্লেখ করলা না, তুমি আইসা নিচে লিখবা যে এই পেপারের সাথে আমার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে, যে আমি এটা ভবিষ্যতে হইতেছে পেটেন্ট করব, দ্যাটস ওয়াই আমি এইভাবে এইভাবে লিখছি। ওকে। দেন আসে ডাটা অ্যাভেলেবিলিটি সেকশন। এটা ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার ডাটা হইতেছে যেমন হচ্ছে আমার এই পুরা পেপারের কে ডাটা যদি কেউ চায়, রিকোয়েস্ট করে, তাইলে আমি দিব, এটা বইলা রাখছি, এই স্টেটমেন্টটা দিতে হয়, এরকম কিছু অপশন থাকে। এটা যখন তোমরা আরো ডিপে যাবা তখন বুঝবা। দেন অ্যাকনলেজমেন্ট সেকশন থাকে, যেখানে দিতে হয় যে তুমি যেখান থেকে হেল্প পাইছো, বা যারা যারা হেল্প করছে তাদের এখানে উল্লেখ করতে হয়। দেন কামস দ্য রেফারেন্স সেকশন। রেফারেন্স সেকশনে আমাদের পুরা আর্টিকেলে যতগুলো রেফারেন্স আমরা ইউজ করছি ইন টেক্সটে, সেগুলোর বিবলিওগ্রাফি থাকে, এবং প্রপার স্টাইল মেনটেন করে। সো দ্যাটস ইট। আমরা একটা রিসার্চ
লাস্টে কোর্স মানে কোন একটা সেশনে করছিলাম লাস্ট, তো ওই দিকে আর যাচ্ছি না। এখন আমাদের আরো মনে হয় দুই একটা স্লাইড আছে। অলরেডি বেশ খানিকটা টাইম চলে গেছে আজকে। সো কোথায় পাবলিশ করব? জার্নাল অথবা কনফারেন্সে পাবলিশ করতে পারি। কনফারেন্সে পেপার পাবলিশ করার স্টেপস কি কি? ফার্স্টে কনফারেন্স তোমার একটা পেপার রেডি হয়েছে, মোটামুটি ম্যানুস্ক্রিপ্ট তোমার কাছে রেডি। তোমাকে কনফারেন্স খুঁজে বের করতে হবে কোন কনফারেন্সে দিবা। কনফারেন্সটা ভালো কিনা এটা মেক শিওর করে নিতে হবে অবভিয়াসলি, কারণ ওই দেশে এখন মুড়ি মুরগির মতো দেশে কনফারেন্স আসতেছে। সো আগে চেক করে নিতে হবে যে আসলে কনফারেন্সটা কেমন, ভালো কিনা। দেন আর কনফারেন্স আসলে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ওই সমস্ত ফিল্ডের জন্য যেগুলো র্যাপিডলি গ্রোয়িং, লাইক কম্পিউটার সায়েন্স। আজকে তুমি একটা জিনিস চিন্তা করে রাখছো, কালকে সেটা পাবলিশ হয়ে যেতে পারে। মানে অনেকেই তো তোমার মতো চিন্তা করতেই পারে, কারণ এইটার জন্য তো ওই ঘন্টার পর ঘন্টা ল্যাবে বসে অপটিমাইজেশন করার কিছু নাই। সো তাদের জন্য কনফারেন্স ইজ বেটার। বা তোমারও যদি কাজ এরকম হয় যে সেটা র্যাপিডলি গ্রোয়িং, তুমি কনফারেন্স করে ফেলতে পারো। বাট অবশ্যই খেয়াল রাখতে হবে যে কনফারেন্সটা ভালো কিনা। এখন যদি জিজ্ঞেস করো যে কনফারেন্স ভালো কিনা এটা কেমনে জানবো, এইটা আসলে বলা মুশকিল। তারপরেও হইতেছে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা খেয়াল রাখি যে প্রিভিয়াসলি এই কনফারেন্সে কেউ গেছে, তার কাছ থেকে আইডিয়া নেওয়া যে এটা রিভিউ প্রসেস কেমন হয়, বা এখানে যারা পেপার নিয়ে আসে সেই পেপারগুলো কেমন হয়, এই টাইপের জিনিসপাতিগুলো। অথবা তুমি দেখতে পারো যে কারা আসতেছে, কি নোট স্পিকার কারা আসতেছে, তারা অ্যাকচুয়ালি কেমন। বাট ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে কনফারেন্স, যে কোনো কনফারেন্সেই যাইতে পারো, যা এক্সপিরিয়েন্স নিতে পারো, ইটস ভেরি মানে গুড থিং। এক্সপিরিয়েন্স নিয়ে খারাপ কিছু না। যায়া দেখতে পারো যে কি হয় কেমনে হয়, এই জিনিসগুলো দেখে আসতে পারো। বাট যখন তুমি একটা স্টেজে যাবে তখন আসলে উচিত যে ভালো কনফারেন্স ছাড়া অন্য কনফারেন্সে যায় টাকা এবং সময় নষ্ট করার কোনো দরকার নেই। দেন তোমার হইতেছে ডেডলাইন দেখতে হবে। কি মানে কবে তোমার হইতেছে ইনিশিয়ালি অ্যাবস্ট্রাক্ট নিচ্ছে নাকি ফুল পেপার নিচ্ছে, তো এটা দেখতে হবে কবে কবে সেই ডেডলাইন গুলো এগুলো মানে মেনটেন করতে হবে। দেন স্কোপস। স্কোপস মানে হইতেছে ওই পার্টিকুলার কনফারেন্স কি কি জিনিসের পেপার চাচ্ছে। যেমন ফর এক্সাম্পল তুমি মেটেরিয়াল সায়েন্সের লোক, মেটেরিয়াল সায়েন্সের সাথে অনেক কিছুই যায়। আমি যদি উদাহরণ দিই, ফর এক্সাম্পল তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ করছো, হইতেছে একটা কম্পোজিট বানাইছো আর কি, কনক্রিট বানাইছো, ফর এক্সাম্পল কম্পোজিট না কনক্রিট বানাইছো, কনক্রিট নিয়ে রিসার্চ করছো। তুমি তোমার আর্টিকেল জমা দিচ্ছ হইতেছে আইট্রিপল এর কোনো একটা কনফারেন্সে, যারা হইতেছে চার পেপারই চাইছে মূলত হইতেছে কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো তোমার মানে স্কোপের সাথে তো ওইটা মিলতেছে না। সো স্কোপস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন টাকা পয়সার একটা ব্যাপার আছে, ফিজ, তুমি সেটা অ্যাফোর্ড করতে পারবা কিনা, বা তোমার ফান্ডার আছে কিনা, তুমি ওই টাকা তোমাকে কোনো সোর্স থেকে আসবে কিনা, এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো মাথায় রাখতে হবে। দেন কামস দ্য ফরম্যাট ইউর পেপার অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। কনফারেন্সের রিকোয়ারমেন্ট যদি থাকে যে আমাদের পেপার এইভাবেই দিতে হবে, তো সেই অনুযায়ী তোমার পেপারকে ফরম্যাট করতে হবে। হইতে পারে যেমন হইতেছে 6 পাতার মধ্যে লিখতে বলে অনেক সময়, কারণ তুমি পেপার লিখছো 12 পাতার মধ্যে, বা 14 পাতা, বা 20 পাতা, 22 পাতা হয়েছে তোমার পেপার, ওইটা তো তুমি সাবমিট করতে পারবে না। তাহলে তুমি যদি ওই কনফারেন্সের পেপারটা দিতে চাও, তাহলে তোমাকে ওটা কনভার্ট করে 6 পাতার মধ্যে আনতে হবে। দ্যাটস ইট। দেন সাবমিশন সিস্টেমের মধ্যে দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। দেন অ্যাকসেপ্টেন্স, নোটিফিকেশন, রিভিউ আর কমেন্ট, এটার জন্য ওয়েট করতে হবে। হইতে পারে যে তোমার পেপারটা রিভিউয়ার মানে কিছু কমেন্ট দিবে, কারণ এগুলো তো পেয়ার রিভিউ হয়। পেয়ার রিভিউ এর সময় সে বলবে যে এই জিনিসগুলো চেঞ্জেস করো, বা অথবা তুমি ডিরেক্ট রিজেকশনও খাইতে পারো, যেটাকে ডেস্ক রিজেকশন বলে। দেন কামস যখন তোমার রিভিউ আসে, এগুলোকে তোমার কাজ হচ্ছে অ্যাড্রেস করে রিভাইস পেপারটা সাবমিট করা। দেন ফাইনাল অ্যাকসেপ্টেন্স এবং ইনভাইটেশন লেটারটা জন্য ওয়েট করা। দিস ইনভাইটেশন লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে যেমন হইতেছে তোমার ইনভাইটেশন লেটার দিয়ে তুমি হইতেছে ইউনিভার্সিটি থেকে হইতেছে ক্লেম করতে পারো যে হইতেছে আমি কনফারেন্সে যেতে চাচ্ছি। অনেক ইউনিভার্সিটি এটা প্রোভাইড করে স্টুডেন্টদের জন্য, যে আমার, যেমন আমার ইউনিভার্সিটি এইখানে আমি যদি হতেছে কোনো একটা কনফারেন্সে অ্যাটেন্ড করি এবং ওই ইনভিটেশন লেটার যদি আমি সাবমিট করি, তাইলে হইতেছে দেখা যাচ্ছে যে আমাকে $700 দিবে, যে হইতেছে তোমাকে $700 দেওয়া হলে তুমি যাও, যাই ঘুরে আসো, এরকম। তো এরপরে হইতেছে, সো ইনভিটেশন লেটারটা ভেরি ইম্পর্টেন্ট।
ক্যামেরা রেডি পেপার অনেক সময় চায়। ক্যামেরা রেডি পেপার কিছুই না, ক্যামেরা রেডি পেপার মানে ওই তুমি যে পেপারটা দিছিলা ওইটা তুমি প্রপারলি যদি হইতেছে ইয়ার ফরম্যাট মেনটেন করো, যে কনফারেন্স যে ফরম্যাট দিছে সেইটাই। কারণ হইতেছে এইটাই তো পরবর্তীতে যদি তোমার এই পেপারটা কোথাও পাবলিশ হয় বা ওরা যদি পোস্ট পোস্ট কনফারেন্স পাবলিকেশন করে, তাইলে তুমি এই যে লাস্ট যে সাবমিশনটা করবা ক্যামেরা রেডি যেটাকে বলে, ওইটা ওইটাই পাবলিশ হবে ডিরেক্ট, ওতে আর কোনো মানে চেঞ্জ হবে না। সো ক্যামেরা রেডি পেপারের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স দিতে হবে তোমার নাম, তোমার অ্যাফিলিয়েশন, এগুলো ঠিক আছে কিনা, তোমার ইমেইল অ্যাড্রেস, এগুলো ঠিক আছে কিনা। কারণ নাইলে দেখা যাবে যে হচ্ছে বেহাত হয়ে গেল পেপার। তুমি মনে করো যে পেপার লিখলা, দেখা গেল যে নাম চলে আসলো আরেকজন, বা ভুল ভাল নাম লিখে দিলা, ওটা তখন আর কাজ করবে না। আর ভুলভাল নাম থাকলে আরেকটা সমস্যা হইতেছে, এটা পাবলিশ হওয়ার পরে তোমার গুগল স্কলার বলো বা হইতেছে যে সমস্ত জায়গায় আমরা পেপারগুলো অ্যাড করি, রিসার্চ গেট বলো, লিঙ্কডইন বলো, এগুলোতে তুমি অ্যাড করতে পারবে না, কারণ তুমি খুঁজেই পাবে না পেপার। আবার যদি অ্যাডও করো, তাইলেও দেখবা যে হইতেছে আসলে তোমাকে চিনতে পারবে না যে তুমি এই অথর কিনা। দেন রেজিস্ট্রেশন করো, যাও, ঘোরো, চিল টিল করো, প্রেজেন্টেশন দাও, এই তো। কি নোট সেশনগুলো জয়েন করতে পারো। একটা কনফারেন্সে এই জিনিসপাতি হয়। কনফারেন্স আরো দুইটা জিনিস নিতে পারে, দেয়া যায় আর কি। যেমন পোস্টার সেগমেন্টেশন থাকে, একটা সেগমেন্ট থাকে পোস্টার, সেখানে পোস্টার প্রেজেন্ট করা যায়, তো তখন তোমার কাছে পোস্টার চাইতে পারে। আবার কোনো কোনো কনফারেন্স আছে তারা হতে শুধুমাত্র এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট চাই। অ্যাবস্ট্রাক্ট মানে কি, আমরা দেখলাম এক প্যারাগ্রাফ, বাট এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট হইতেছে সর্বোচ্চ 2 পাতার মধ্যে লেখা। প্রত্যেকটা জিনিস আমরা যতগুলো মানে সেকশন আজকে ডিসকাস করলাম, প্রত্যেকটা সেকশনেরই যে সামারি বড় করে মোটামুটি একটা মানে একটা সেকশনের জন্য একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মধ্যে লিখতে হয়। এটাকে বলা হয় এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট। দ্যাটস ইট। আমি জাস্ট তোমাদের এই টার্মিনোলজি গুলোর সাথে পরিচিত হয় করাইতেছি এই কারণে যে তোমরা যখন রিসার্চ করতে যাবা তখন দেখবা যে এই যে ক্যামেরা রেডি পেপার, এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট, এই টাইপের কথাবার্তাগুলো বারবার আসতেছে। তখন তুমি মানে চিন্তা করবা যে এগুলা আবার কি জিনিস, স্কোপস। তো তখন হইতেছে যাতে তোমাদের সমস্যা না হয়, এবং একটা কনফারেন্স কিভাবে হয় শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত কি কি ঘটনা ঘটে এটা সম্পর্কে একটা ওভারভিউ দিলাম, যাতে তোমরা হইতেছে ভবিষ্যতে এই রিলেটেড জিনিসপাতির জন্য ঝামেলা না হয়। দ্যাটস ইট। দেন জার্নালে কি কি স্টেপস থাকে, জার্নালে স্টেপ থাকে, প্রপার জার্নাল সিলেক্ট করা লাগে, দেন এডিটরের সাথে কমিউনিকেট করা লাগে, দেন হইতেছে জার্নাল কি কি চায়, তাদের তাদের নির্দিষ্ট কিছু ডিমান্ড আছে, যেটা তারা প্রত্যেকটা জার্নালের হইতেছে একটা অথর সেকশন থাকে। তো অথর সেকশনের মধ্যে বলে দেওয়া থাকে যে অথরদের কি কি জানা উচিত তাদের জার্নাল সম্পর্কে। তাদের জার্নালের বিভিন্ন কিছু জার্নাল আছে, যেমন জার্নালেরও স্কোপস থাকে, জার্নালের হইতেছে এপিসি নিয়ে কথাবার্তা থাকে, যে তুমি এই পেপারটা পাবলিশ যদি হয় তাহলে তোমাকে জার্নালকে কত টাকা দিতে হবে, বা নাকি তুমি ফ্রিতে করতে পারবা। এই টাইপের জিনিসপাতিগুলো জানার ব্যাপার থাকে। দেন অনেক সময় যেমন হচ্ছে এলসভিআর বা এলসভিআর না, ম্যাক্সিমাম জার্নালগুলো এখন দেখা যায় যে ফ্রি ফরম্যাট ইউজ করে ইনিশিয়ালি, যে আমি যেরকম আছি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে পেপার লিখছি, ওইটা সাবমিট করলেই হয়। কিন্তু কিছু কিছু জার্নাল আছে যে দেখা যায় যে তারা আবার তাদের যে টেমপ্লেট ওইটাতেই শুরুতেই বলে যে ওই অনুযায়ী আমাদেরকে সাবমিট করো। কিন্তু মোস্ট অফ দ্য জার্নাল এখন যেটা করে যে তুমি একটা দিলা অন স্টাইলে, তারা যদি ওটা অ্যাকসেপ্ট হয় তখন দেখা যায় যে বলে যে তাইলে তুমি আমাদের নিজস্ব টেমপ্লেটে এখন করে দাও, সেটার হিসাব আলাদা। সো এটা ইম্পর্টেন্ট। ফরম্যাট ইউর পেপার অ্যাকর্ডিং টু জার্নালস ডিমান্ড, সাবমিট করো, রিভিউয়ারের জন্য ওয়েট করো। রিভিউয়ার কমেন্টে আসার আগে যে জিনিসটা হয় সেটা হইতেছে এডিটর রিভিউ। এডিটর রিভিউ করার পরে যদি মনে করে যে না এটা পেয়ার রিভিউয়ে যাওয়ার মতো, তাহলে পেয়ার রিভিউ যাবে এবং পেয়ার রিভিউ আসবে। আর যদি না হয় তাহলে দেখা যাবে তুমি ডেস্ক রিজেকশন খাইছো, তাহলে আবার কি নতুন করে আবার আরেকটা জার্নালে দিবা। দ্যাটস ইট। দেন রিভিউয়াররা যে কমেন্ট দিবে সেগুলো হইতেছে অ্যান্সার করবা, লজিক্যাল এক্সপ্লানেশন দিবা, তারপরে রিসাবমিট করবা, তারপরে আফটার সেভারাল রাউন্ড অফ যদি মনে হয় যে আরো রিভিউ দিবে দিল, না দিলে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসে যদি রিভিউয়ার পাস করে তাহলে জিনিসটা আসলে পাবলিশ হয়।
95% কেসে। 5% কেসে তুমি আনলাকি হলে তাইলে রিভিউয়ের পরে ধরা খাওয়া আর কি। দেন আর্টিকেল প্রসেসিং চার্জ যেটা বললাম, যদি তোমার টাকা থাকে দিবা, ফান্ডার থাকলে দিবা, না থাকলে ওই সমস্ত জার্নাল খুঁজবা যে সমস্ত জার্নালে হচ্ছে আর্টিকেল প্রসেসিং চার্জ লাগে না। দ্যাটস ইট। তারপরে তুমি তোমার যেইখানে ব্র্যান্ডিং করার ইচ্ছা সেখানে ব্র্যান্ডিং করবা। পাবলিকেশন হওয়ার পর তুমি ডিওআই পাবা, ডিওআই দিয়ে বিভিন্ন জায়গায় ব্র্যান্ডিং করে বেড়াবা। সো জার্নাল না কনফারেন্স, খুবই একটা হইতেছে ইম্পর্টেন্ট কোশ্চেন সবার মনের মধ্যে করে। এটা উত্তর একটাই, ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, যেটা তখনও বললাম যে তোমার র্যাপিডলি গ্রোয়িং ফিল্ড হলে আসলে জার্নালের দিকে না যায় কনফারেন্সের দিকে যাওয়া উচিত। আবার তুমি যদি একটা অনেক সময় নিয়ে অনেক, যেমন মেটেরিয়াল সায়েন্সের কাজ, যারা ল্যাব বেসড কাজ করে, তারা একটা থিওরি, মানে একটা পার্টিকুলার হাইপোথিসিসকে প্রমাণ করার জন্য এক্সপেরিমেন্টেশন করতে করতে দেখা যাচ্ছে 1.5 বছর 2 বছর সময় লাগায় ফেলায়। তো সে তো 1.5 2 বছর কাজ করে একটা কনফারেন্সে জিনিসটা দিবে না, কারণ কনফারেন্স তো ছোট জায়গা। সো সে চেষ্টা করবে যে কোনো হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করা যায় কিনা। দ্যাটস ইট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এটাই ছিল আজকের হোল ডিসকাশন। কারো যদি কোনো কোশ্চেন থাকে, হি ক্যান আস্ক, হি অর শি ক্যান আস্ক। You can write in the chat box or maybe can unmute and ask as your wish. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এই পর্যন্ত উম, মানে অনেকগুলা পেপার দেখছি মোটামুটি। তো এদের মধ্যে একটা পেপারে দেখছিলাম, ওখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্টে একটা ছবি অ্যাড করা আছে, দিয়ে ওখানে লেখা আছে যে এই ছবিটাই হচ্ছে পুরো অ্যাবস্ট্রাক্টটাকে বলে দেয় যে এখানে কি মানে আমরা কাজটা কি করেছি। আহ তো এটা কতটুকু মানে বেনিফিটেবল করা? এটা শুধু বেনিফিটেবল ব্যাপার না, বেনিফিট দিবে এইটা ব্যাপার না, এটা হচ্ছে অনেক সময় জার্নালের রিকোয়ারমেন্টে থাকে ম্যান্ডেটরিলি তোমাকে, এটাকে আমরা বলি হইতেছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট। সো ম্যাক্সিমাম জার্নাল গুলাতে হইতেছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট হইতেছে একটা ম্যান্ডেটরি বিষয়। হইতে পারে জি সেটা ভাই, সাবমিশনের এটাই লেখা সময়ও ছিল। হইতে পারে, সাবমিশনের সময়ও দেওয়া লাগতে পারে, অথবা পেপার অ্যাকসেপ্টেন্স হওয়ার পরে দেওয়া লাগতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসেই এটা একটা ম্যান্ডেটরি বিষয়। সো আমরা যখন এই জিনিসটা, ভেরি গুড কোশ্চেন, এই জিনিসটা আমার ইয়াতেও অ্যাড করা নেই, স্লাইডে অ্যাড করা নেই। বাট পেপার লেখার সময় আমাদের উচিত একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টও সাথে সাথে তৈরি করে ফেলা। গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টে হইতেছে কিছু গ্রাফিক্স ইউজ করে আমরা জিনিসটা কি 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 করছি সেইগুলা হইতেছে তুলে ধরার চেষ্টা করা। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা পেপার লেখার সাথে সাথে যাতে একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টও রেডি করে রাখি। হ্যাঁ, গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট কেমনে তৈরি করব, এই প্রশ্ন যদি কেউ করে তাইলে আসলে এইটা, মানে যখন রিসার্চ সে শুরু করবে এবং যখন সে ওই স্টেজ পর্যন্ত চলে আসবে যে আমি অলরেডি আমার পেপার লেখা শুরু করছি বা শেষ করে ফেলতেছি, তখন আসলে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট তার জন্য বানানো কোনো ইস্যু না, কারণ এটা কমপ্লিটলি রিসার্চ ওরিয়েন্টেড। এক একজনের গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট এক এক ধরনের হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তবে আরেকটা ব্যাপার সেটা হইতেছে, তোমার রেজাল্টটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তুমি গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টের রেজাল্টটাকে বেশি হাইলাইট করবে। তোমার প্রসেসটা যদি নোবেল হয় তাইলে বা ইম্পর্টেন্ট হয় তাহলে তুমি প্রসেসটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করো। তোমার পার্টিকুলার যে জায়গাটা বেশি ইম্পর্টেন্ট তোমার গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টে ওই জিনিসটার যাতে মানে সিগনিফিকেন্স থাকে, ও এবং ওটা দেখে বোঝা যায় যে এটা
আচ্ছা, এই পুরো আর্টিকেলটার মনে হয় এই জায়গাটা সিগনিফিকেন্ট, তার জন্যই মনে হয় অথর এই জায়গাটার উপর বেশি ফোকাস করছে। এই টেন্ডেন্সি অ্যাটলিস্ট মাথায় রেখে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট বানানো উচিত। ইট ওয়াজ আ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমার স্লাইডে অ্যাড করা। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? না ভাই। ও, তাহলে তো সবাই বুঝে ফেলছে। ভেরি গুড। সো ওকে, দেন উই শুড এন্ড দ্য মিটিং। জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।